ইংরেজি ডিপার্টমেন্টের স্টুডেন্ট মেঘা দ্রুত পায়ে ভার্সিটির দিকে এগিয়ে চলেছে। ইতিমধ্যেই তার ক্লাস শুরু হয়ে গেছে। এজন্য সময় নষ্ট না করে হাঁটা থামিয়ে সে ক্লাসরুমের দিকে দিল এক দৌড়। কিন্তু ক্লাসরুমের সামনে গিয়েই সে থমকে দাঁড়ালো, কারণ দরজার সামনে একজন ছেলে আগেই দাঁড়িয়ে আছে। মেঘা অজান্তে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক বাবা, সে যে একাই রোজ দেরি করে আসে ব্যাপারটা তাহলে এমন না। তার মতো আরও অনেক স্টুডেন্টই দেরি করে আসে। মেঘা দরজার কাছে যেতেই ছেলেটার দিকে ভালো করে তাকালো, আর তাকাতেই তার ভ্রু কুঁচকে গেল। এ তো তাদের ডিপার্টমেন্টের সেই বিখ্যাত অ্যাটিটিউড বয় আকাশ। পুরো ডিপার্টমেন্টেই ছেলেটার আলাদা একটা ভাব আছে। কারো সাথে তেমন মেশে না, প্রয়োজন ছাড়া কথাও বলে না, সবসময় নিজের মতো থাকে। প্রতিদিন নিজেই গাড়ি ড্রাইভ করে ভার্সিটিতে আসে। পোশাক আশাক চলাফেরা সব কিছুতেই একটা আলাদা ব্যক্তিত্ব তার। আকাশের চোখে সব সময় একটা সাদা ফ্রেমের চশমা থাকবেই, যেটা তার ব্যক্তিত্বকে আরও রহস্যময় আর আকর্ষণীয় করে তোলে। ভার্সিটির স্যারদের সাথেও আকাশের সম্পর্কটা দারুণ। ডিপার্টমেন্টের প্রায় সব টিচারই তাকে আলাদাভাবে পছন্দ করে। অবশ্য তার পেছনে কারণও আছে যথেষ্ট। বড়লোক বাবার ছেলে হওয়া ছাড়াও পড়াশোনায় সে ছিল অসাধারণ মেধাবী। ক্লাসে সবসময় টপ পজিশনে থাকে। মেঘা কিছুতেই বুঝতে পারল না আজ আকাশের দেরি হলো কিভাবে। ছেলেটা তো সাধারণত সবসময় সময় মতো ভার্সিটিতে আসে, বরং ক্লাস শুরু হওয়ার আগেই এসে উপস্থিত থাকে। তাহলে আজ হঠাৎ এমন কি হলো? তবে কারণ যাই হোক না কেন, একটা ব্যাপার ভেবে মেঘার বেশ ভালো লাগছে। মাহিন স্যার আজ আকাশকেও রুমে ঢুকতে দেননি। ভাবতেই মেঘার ভেতরে অদ্ভুত এক আনন্দ কাজ করতে লাগলো। অন্তত আজ বকা খেতে হলে সে একা খাবে না, দুজন একসাথেই বকা খাবে। মাহিন স্যার হঠাৎ বোর্ডে লিটারেচারের গুরুত্বপূর্ণ একটা টপিক বোঝাচ্ছিলেন। পুরো ক্লাস নিস্তব্ধ হয়ে মনোযোগ দিয়ে শুনছে। এই মুহূর্তে কথা বলে স্যারের মনোযোগ নষ্ট করা ঠিক হবে না। আবার অনুমতি ছাড়া ক্লাসরুমে ঢোকার সাহসও নেই। তাই মেঘা আর আকাশ দুজনই দরজার পাশে চুপচাপ দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর হঠাৎই দুজনের চোখাচোখি হয়ে গেল, কিন্তু পরক্ষণেই দুজন দুদিকে মুখ ফিরিয়ে নিল, যেন কিছুই হয়নি। একই ভার্সিটি, একই ডিপার্টমেন্ট, এমনকি একই ক্লাসে পড়লেও আজ পর্যন্ত তাদের মধ্যে একটা কথাও হয়নি। দূর থেকে শুধু একে অপরকে দেখেছে, এর বেশি কিছু নয়। তাদের মাঝখানে যেন অদৃশ্য একটা দূরত্ব সবসময়ই থেকেই গেছে। মাহিন স্যার তখনও বোর্ডে দাঁড়িয়ে সেই লিটারেচারের টপিক নিয়েই আলোচনা করছিলেন। কিন্তু হঠাৎ করেই ক্লাসের ভেতর চাপা গুঞ্জন শুরু হয়ে গেল। একে একে সবাই স্যারের দিক থেকে চোখ সরিয়ে দরজার দিকে তাকাতে লাগলো। পুরো ক্লাসের নজর এখন মেঘা আর আকাশের উপর। মুহূর্তের মধ্যেই ক্লাসে হইচই পড়ে গেল। মাহিন স্যার ভ্রু কুঁচকে পেছন ফিরে তাকালেন। দরজার সামনে আকাশকে দাঁড়িয়ে থাকতে দেখে তার মুখে হালকা হাসি ফুটে উঠল। তিনি হাতের পেনটা টেবিলে রেখে বললেন, পাপার সাথে কথা বলা শেষ হলো? আকাশ শান্ত গলায় বলল, জি স্যার। মেঘার ধারণা যেন মুহূর্তেই পাল্টে গেল। তাহলে আকাশ দেরি করে আসেনি, সে তাহলে আগেই ক্লাসে ছিল। মেঘা একটু ভালো করে আকাশের দিকে তাকালো। তখনই তার চোখে পড়ল আকাশের কাঁধে ব্যাগও নেই। মুহূর্তেই পুরো বিষয়টা পরিষ্কার হয়ে গেল। আসলে আকাশের বাবা ভার্সিটিতে এসেছিলেন, সেই কারণেই সে ক্লাস থেকে বাইরে গিয়েছিল
কথা বলার জন্য। মেঘা আর কিছু না ভেবে চুপচাপ দাঁড়িয়ে রইল। এদিকে স্যার আকাশের দিকে তাকিয়ে বললেন, কাম হেয়ার। স্যারের কথায় আকাশ ধীরে ধীরে ক্লাসরুমের দিকে এগিয়ে গেল। মেঘা ঠিক তখনই সুযোগটা কাজে লাগিয়ে চুপচাপ ক্লাসরুমের ঢোকার চেষ্টা করছিল, কিন্তু এক পা ভেতরে রাখতেই স্যারের কড়া কণ্ঠ শোনা গেল, স্টপ। তুমি না বলে প্রবেশ করেছো কেন? যেখানে দাঁড়িয়ে আছো ওখানেই দাঁড়িয়ে থাকো। মুহূর্তেই মেঘার পা থেমে গেল। পুরো ক্লাস যেন নিস্তব্ধ হয়ে গেল এক সেকেন্ডের জন্য। সবাই তাকিয়ে আছে মেঘার দিকে। এদিকে মেঘার মুখ লাল হয়ে উঠল লজ্জায়। বুকের ভেতরটা ধক করে উঠল। সে মাথা নিচু করে রইল, যেন মাটির সাথে মিশে যেতে পারলেই ভালো হতো। তার মনে হলো স্যার কথাটা একটু নরমভাবে বলতে পারতেন। সবার সামনে এমন উচ্চস্বরে কথা বলা, এটা যেন একটু বেশি হয়ে গেল। মেঘা চুপচাপ দরজার পাশে দাঁড়িয়ে রইল। মাহিন স্যার ভ্রু কুঁচকে তখন বললেন, আজ কি অজুহাত দেখাবে বলে ঠিক করেছ? রাস্তায় জ্যাম ছিল, না গাড়ি পাওনি, না কেউ অসুস্থ হয়েছে? প্রতিটা প্রশ্নেই মেঘা আরও অস্বস্তিতে পড়ে যাচ্ছিল। সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ চুপ থেকে ধীরে ধীরে বলল, সরি স্যার, আজকেও লেট হয়েছে। কিন্তু বিশ্বাস করুন স্যার, আমি ইচ্ছা করে দেরি করি না। আমি ভার্সিটিতে আসার জন্য বের হয়েছি। ঠিক সেই সময়েই আমার বাবা হঠাৎ অসুস্থ হয়ে যান, তাই তাকে নিয়ে হাসপাতালে যেতে হয়েছিল। এই জন্য ক্লাসে ঠিক সময়ে মেঘা পুরো কথা শেষ করতে পারল না। তার আগেই মাহিন স্যার মেঘাকে থামিয়ে দিয়ে বললেন, নো নিড টু এক্সপ্লেন। এটা তোমার রোজকার ঘটনা। প্রতিদিন তোমাকে দেরিতে ক্লাসরুমে আসতেই হবে আর আমার ক্লাস নষ্ট করতেই হবে। তোমার জন্য আমার যে সময়টা নষ্ট হলো সেই সময় কি তুমি ফিরে দিতে পারবে? আমার তো মুডটাই নষ্ট করে দিলে তুমি। এখন আমি আর কিছু বোঝাতে পারবো না, তুমি এসে বুঝিয়ে দাও। মেঘা স্যার এর কথা শুনে কোনো উত্তর দিল না। সে চুপচাপ দরজার কাছেই দাঁড়িয়ে রইল। স্যার তখন আবার বললেন, কি হলো? কথা কানে যায়নি? বোর্ডের সামনে আসতে বলেছি। মেঘা তখন কাঁদো কাঁদো গলায় বলল, আমি পারবো না স্যার। মেঘা কথাটা শেষ করতে না করতেই মাহিন স্যার সাথে সাথে বলে উঠলেন, কেন পারবে না? তুমি অবশ্যই পারবে, কারণ তোমার তো এসব পাওয়ার কথা। তুমি সব পারো দেখেই প্রতিদিন দেরি করে আসো। মাহিন স্যারের কথা শুনে মেঘার চোখে পানি চলে এলো। লজ্জায় সে আর নিজেকে সামলাতে পারল না। চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। চোখের পানি থামাতে চেষ্টা করতে লাগলো। মাহিন স্যার তখন ক্লাসের সকল স্টুডেন্টদের উদ্দেশ্যে বললেন, এই ফার্স্ট পিরিয়ডে যেদিন অন্য ক্লাস থাকে সেদিনও কি এই মেয়ে লেট করে আসে? না শুধু আমার ক্লাসেই লেট করে? মাহিন স্যারের কথা শেষ হতেই পুরো ক্লাসের স্টুডেন্ট একসাথে বলে উঠল, ইয়েস স্যার, এই মেয়ে প্রতিদিনই দেরিতে আসে। ঠিক তখনই সাগর বলে উঠল, স্যার এই মেয়ের আসল নাম আমরা অনেকেই জানি না, তবে একে আমরা সবাই লেট গার্ল নামেই চিনি। ক্লাসে আবারও হাসির ঢেউ বয়ে গেল। মেঘা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার চোখে পানি, লজ্জায় মুখটা আরও ফ্যাকাশে হয়ে গেল। সে কিছু বলতেও পারছিল না, শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল। লেট গার্ল, এমন অদ্ভুত নাম শুনে মাহিন স্যার নিজেও এক মুহূর্তের জন্য না হেসে থাকতে পারলেন না। তবে ক্লাসের পরিবেশ ঠিক রাখার জন্য তিনি দ্রুত নিজের হাসি চেপে ধরলেন। তারপর কড়া গলায় বললেন,
সাইলেন্ট প্লিজ। আর কোনো বাড়তি কথা হবে না। কিছুক্ষণ থেমে আবার বললেন, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। ক্লাসের সবাই মেঘাকে নিয়ে হাসাহাসি করছে, কেউ কেউ আবার ফিসফিস করে মজা নিচ্ছে। আর মেঘা দরজার পাশে দাঁড়িয়ে চুপচাপ কাঁদছে। তার চোখের পানি থামছেই না, যেন আজ বুকের ভেতরটা ভারী হয়ে আছে। কিন্তু কিছুই করার নেই। এই ভার্সিটিতে পড়তে হলে তাকে এসব সহ্য করতেই হবে। কিছুক্ষণ পর মাহিন স্যার কঠিন গলায় বললেন, গো টু ইয়োর সিট। আজকে মাফ করে দিলাম, বাট আর যদি আমার ক্লাসে লেট করে আসো তাহলে আর ক্লাসরুমেই ঢুকতে দেব না। মেঘা সেই কথা শুনে ধীরে ধীরে নিজের সিটে গিয়ে বসল। তার বান্ধবী নিশা আর রাফা আগেই তার জন্য জায়গা রেখে দিয়েছিল। মেঘা বসতেই তারা নীরবে তার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। স্যার আবার মেঘাকে উদ্দেশ্য করে বললেন, যেদিন আসতে লেট হয় সেদিন কলেজে আসার কি দরকার? এভাবে ক্লাসের পরিবেশ নষ্ট করার কোনো মানে হয়? আজ আর নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব না, আগামীকাল বুঝাবো। তারপর তিনি বইয়ের দিকে তাকিয়ে বললেন, সবাই পেজ টার্ন করো। এদিকে মেঘা তার ব্রেঞ্চে বসতেই নিশা বলল, তোর মোবাইল বের কর আগে, দেখ তো কতবার কল দিয়েছি। মেঘা কোনো উত্তর দিল না। সে তখনও চুপচাপ কাঁদছিল, চোখ মুছতেও ভুলে গেছে। তার এই নীরবতা দেখে রাফা একটু বিরক্ত গলায় বলল, এখন কেঁদে আর কি হবে? তুই তো জানিস ক্লাসে লেট করে আসলে স্যার বকা দেয়, ক্লাসে ঢুকতেও দেয় না। তবুও কেন এত লেট করিস? একটু তাড়াতাড়ি বাড়ি থেকে বের হতে পারিস না? মেঘা রাফার কথারও কোনো উত্তর দিল না। সে চুপচাপ মাথা নিচু করে বসে রইল। মেঘার শুধু মনে হচ্ছে তার কষ্ট বোঝার মতো কেউ নেই এই দুনিয়ায়। আর সে নিজের ব্যক্তিগত কথা কারো সাথে শেয়ারও করে না, কারণ সে জানে এতে ভালো হওয়ার চেয়ে খারাপ হওয়ার সম্ভাবনাই বেশি। হয়তো তার ফ্রেন্ডরা সব শুনে আরও দূরে সরে যাবে, কথা বলা বন্ধ করে দেবে। ঠিক তখনই স্যার কড়া গলায় বললেন, পিছনে এত কথা হচ্ছে কেন? কে কথা বলছে? স্যারের কথা শুনেই পুরো ক্লাস একদম চুপ হয়ে গেল। ভার্সিটি ছুটি হলে সবাই যার যার মতো করে বাড়ির দিকে চলে গেল, কিন্তু মেঘা তখনও মন খারাপ করে বসে রইল। আজকের ঘটনাগুলো তার মাথা থেকে কিছুতেই যাচ্ছে না। তার পাশে নিশা আর রাফা এখনও আছে। হঠাৎ সেখানে তাদের ডিপার্টমেন্টের এক ছেলে এলো। ছেলেটার নাম সানি। মেঘাকে দেখে সে সরাসরি বলল, তুমি রোজ রোজ কীভাবে এত অপমান সহ্য করো? 1 ঘন্টা আগে বাসা থেকে বের হলেই তো হয়, যদি তাতেও লেট হয় তাহলে ভোরে বের হবে। মেঘা সানির কথায় কোনো রিয়্যাক্ট করলো না। সে চুপচাপ নিচের দিকে তাকিয়ে রইল, কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা নিশা সানির দিকে চোখ বড় বড় করে তাকালো। সানি তখন নিশার চোখে চোখ রেখে বলল, তুমি আবার ওভাবে তাকিয়ে আছো কেন? আমি কি খারাপ কিছু বললাম? নিশা সঙ্গে সঙ্গে রেগে গিয়ে বলল, তুমি এখানে কেন এসেছো? কাটা ঘায়ে নুনের ছিটা দিতে এসেছো, তাই না? যাও এখান থেকে। সানি তখন ভ্রু কুঁচকে বলল, আমি তোমাকে কিছু বলেছি, তোমার গায়ে লাগলো না? আমি তো মেঘাকে বোঝাতে এসেছি। এতক্ষণ চুপ থাকা রাফা এবার আর নিজেকে ধরে রাখতে পারল না। সে একটু এগিয়ে এসে কঠিন গলায় বলল, তুমি যাও তো ভাই এখান থেকে, তোমাকে কিছু বোঝাতে হবে না। এছাড়া মেঘা ছোট বাচ্চা না, ওর যথেষ্ট বুদ্ধি আছে। ভাইয়া বলে সম্বোধন করাই
সানি এবার রেগে গেল। সে একটু বিরক্ত গলায় বলল, তুমি আমাকে ভাইয়া বলে ডাকলে কেন? আমি তোমার কোন জন্মের ভাই হই? নিশার সাথে সাথে হেসে দিয়ে বলল, ঠিক হয়েছে, আজ থেকে আমিও তোমাকে ভাইয়া বলেই ডাকবো। বড়দের মতো উপদেশ দিতে কে তোমাকে বলেছে? সানি এবার আরও বিরক্ত হয়ে বলল, তোমরা পাগলের মতো কি বলছো সব? আমি তোমাদের ক্লাসমেট হই, তোমরা আমাকে বন্ধু বা অন্য কিছু ভাবতে পারো। দয়া করে ভাই ডাকবে না বলে দিলাম। সানির কথা শুনে নিশা আর রাফা দুজনেই হেসে উঠল। কিন্তু সানি আর কিছু বলার আগেই মেঘা সেখান থেকে উঠে চলে গেল। নিশা আর রাফা পিছন থেকে তখন ডাকতে লাগলো, এই একা একা কোথায় যাচ্ছিস? মেঘা কয়েক পা এগিয়ে থেমে গেল। পিছনে ফিরে তাকালো না, শুধু দাঁড়িয়ে রইল। তখন নিশা আর রাফা দৌড়ে তার কাছে চলে এলো। মেঘা তখন ধীরে ধীরে বলল, আমাকে এখনই বাড়ি যেতে হবে। তোরাও যদি যেতে চাস তাহলে চুপচাপ আমার সাথে আয়, তবে প্লিজ এই দেরি করে আসা নিয়ে আর কোনো কথা বলবি না। মেঘার কথায় নিশা আর রাফা একে অপরের দিকে তাকালো। তারপর দুজনই চুপ হয়ে গেল। আর কোনো কথা না বাড়িয়ে তারা তিনজন একসাথে হাঁটা শুরু করলো। বড় রাস্তা শেষ হলে যে যার বাড়ির রাস্তার দিকে আলাদা হয়ে গেল। মেঘা একজন জীবনযুদ্ধের সংগ্রামী মেয়ে। এই বয়সেই সে পরিবারের পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। তার বাবা পঙ্গু হয়ে বিছানায় পড়ে আছেন। সংসারের কোনো কাজে তিনি করতে পারেন না। আর তার বড় বোন রেখার জীবনে নেমে এসেছে আরেক দুর্যোগ। বিয়ের মাত্র 6 মাস পর থেকেই তার স্বামী নিখোঁজ। বহু খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তখন রেখা গর্ভবতী ছিল। এখন তার 3 বছরের একটা ছোট মেয়ে আছে। মেয়েটির নাম রেনু। এজন্য পুরো পরিবারের ভরণ পোষণের ভার এসে পড়েছে মেঘার কাঁধে। যদি সে ইনকাম না করে চুপচাপ ঘরে বসে থাকে তাহলে সবাইকে না খেয়ে থাকতে হবে। তাই নিজের সব শখ, আনন্দ, স্বপ্ন সব কিছু সে মাটি চাপা দিয়ে দিয়েছে শুধু পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য। সে নিরলস পরিশ্রম করে যাচ্ছে, কিন্তু এত কিছুর মাঝেও সে তার পড়াশোনা ছাড়েনি। প্রচণ্ড কষ্ট আর চাপের মাঝেও সে নীরবে সব সহ্য করে যাচ্ছে। কোনো অভিযোগ না করে নিজের দায়িত্ব পালন করে যাচ্ছে। মেঘা সকালে একটা টিউশনি করায়। টিউশনিটা তার ক্লাস শুরুর প্রায় 1 ঘন্টা আগেই শেষ হয়ে যায়। এরপর সে দ্রুত বাড়ি ফিরে আসে। কোনোভাবে নিজেকে রেডি করে তা আবার ভার্সিটির জন্য বের হয়। এই অল্প 1 ঘন্টার মধ্যে সে সব কিছু সামলে নেয়, কিন্তু সবসময় পরিস্থিতি এক থাকে না। কখনো তার বাবার পায়ের ব্যথা হঠাৎ বেড়ে যায়, তখন তাকে একটু বেশি সময় দিতে হয় বাবার পাশে। কখনো তার ভাগ্নি রেনু কোনো খাবারের জন্য বায়না করে, বসে তাকে শান্ত না করে আসা সম্ভব হয় না। আবার কোনো দিন সত্যি জ্যামে আটকে যায়, কখনো সময় মতো গাড়িও পাওয়া যায় না। এই ছোট ছোট কিন্তু বাস্তব সমস্যাগুলোর কারণেই অনেক সময় তার ফার্স্ট পিরিয়ডের ক্লাসে আসতে দেরি হয়ে যায়। কিন্তু সে এই সময়টাও পরিবর্তন করতে পারছে না, কারণ তার হাতে আর কোনো ফাঁকা সময় নেই। দুপুরে তার আরেকটা টিউশনি থাকে। আবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত সে একটি নামিদামি হোটেলের রিসেপশনে পার্ট টাইম জব করে। এই হোটেলে চাকরি পাওয়া তার জন্য একদম সহজ ছিল না। তাকে অনেক চেষ্টা আর অনুরোধের পরেই সে এই সুযোগটা পেয়েছে। মূলত তার পরিবারের অবস্থার কথা ভেবেই ম্যানেজমেন্ট দয়া করে তাকে
চাকরিটা দেয়, কারণ মেঘার বাবা মতিন হোসেন নিজেও আগে এই একই হোটেলের রিসেপশনে কাজ করতেন। পরে তিনি পঙ্গু হয়ে পড়লে পরিবারের অবস্থা বিবেচনা করে অনেক অনুরোধের পর মেঘাকে সেখানে কাজ করার সুযোগ দেওয়া হয়। সারাদিন খাটুনির পর রাতে একটু শান্তিতে ঘুমানোরও সুযোগ নেই মেঘার, কারণ রাত হলেই সে আবার বসে পড়ে পড়াশোনায়। ভার্সিটির ক্লাস, নোট, অ্যাসাইনমেন্ট সব কিছু গুছিয়ে না নেওয়া পর্যন্ত তার ঘুম আসে না। অনেক রাত সে না ঘুমিয়েই কাটিয়ে দেয়। এটাই মেঘার জীবনের প্রতিদিনের চক্র। ভার্সিটির অন্য সব স্টুডেন্টদের জীবন যেখানে একটু স্বাভাবিক, একটু সহজ, মেঘার জীবনটা সেখানে একদমই আলাদা। দায়িত্ব, চাপ আর সংগ্রামে ভরা। যদি তারা সত্যি সত্যি মেঘার এই লড়াইয়ের কথা জানতো, তাহলে হয়তো কেউই তাকে নিয়ে মজা করতে পারতো না। কেউ কেউ তাকে সম্মানের চোখে দেখত, আবার কেউ হয়তো তাও বুঝতে পারতো না। এই কারণেই মেঘা নিজের ব্যক্তিগত কষ্টগুলো সবসময় সবার কাছ থেকে লুকিয়ে রাখে। সে চায় না তার দুর্বলতা কেউ জানুক বা তাকে নিয়ে কেউ দয়া দেখাক। চুপচাপ নিজের কষ্ট নিজের ভেতরেই রেখে সে শুধু এগিয়ে যেতে থাকে নীরবে, একা। লেট গার্ল, লেট গার্ল, ইউ আর এ লেট গার্ল, লেট গার্ল, লেট গার্ল, হা 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 হা। ঘুমের মাঝেই কথাগুলো যেন বারবার কানে ভেসে আসছিল মেঘার। সাথে পুরো ক্লাসরুম ভর্তি হাসির শব্দ। চারপাশে সবাই যেন তাকে নিয়েই হাসছে। লেট গার্ল শব্দটা বারবার প্রতিধ্বনিত হতে লাগলো তার কানে। হঠাৎ করেই চমকে ঘুম ভাঙল মেঘার। সে হাঁপাতে হাঁপাতে উঠে বসল। পুরো শরীর ঘামে ভিজে গেছে, বুকটা ধড়ফড় করছে এখনও। কয়েক সেকেন্ড পর সে খেয়াল করলো রুমের ফ্যানটা বন্ধ। ভ্রু কুঁচকে বিরক্ত গলায় বলল, কে আবার ফ্যানটা অফ করলো? বিরক্তি নিয়ে বিছানা থেকে নেমে সুইচের কাছে গিয়ে দেখলো সুইচ তো অন করা। তখনই বুঝলো কারেন্ট চলে গেছে। মেঘা এবার একা একাই বকবক শুরু করলো। এই কারেন্টটা আর যাওয়ার টাইম পেল না, ঘুমটাই নষ্ট করে দিল। তা না হলে আরেকটু ঘুমানো যেত। ভার্সিটি থেকে ফিরেই ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিয়েছিল সে। মেঘা যেই না মোবাইলটা হাতে নিল, সঙ্গে সঙ্গে তার চোখ বড় বড় হয়ে গেল। টিউশনির সময় তো অনেক আগেই শেষ, আর এখন তো হোটেলে যাওয়ার সময়ও হয়ে গিয়েছে। ই বাবা, জোরে চিৎকার দিয়ে উঠল সে। এতক্ষণ ধরে সে ঘুমিয়েছিল। মেঘা আর এক সেকেন্ডও নষ্ট করলো না। তাড়াহুড়ো করে আলমারি থেকে কাপড় বের করলো। কোনো মতে চুল বেঁধে দ্রুত রেডি হয়ে নিল, কারণ এই জবটা তার জন্য শুধু একটা চাকরি না, একটা বড় চ্যালেঞ্জ। এক সেকেন্ড দেরি হলেই চাকরিটা টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে, কারণ যোগ্যতা না থাকা সত্ত্বেও এই কাজটা সে পেয়েছে শুধু তার পরিবারের অবস্থা চিন্তা করেই। হোটেলের মালিক তাকে সুযোগ দিয়েছিল, সেই কারণে চাকরিটা ধরে রাখার জন্য প্রতিদিন নিজেকে ভীষণ চাপের মধ্যে রাখতে হয় তাকে। যত কষ্টই হোক, যত ক্লান্তিই লাগুক, এই কাজটা সে কোনোভাবেই হারাতে চায় না। মেঘা ইদানিং একটা বিষয় খুব খেয়াল করছে। একটা ছেলে তাকে প্রায় প্রতিদিনই ফলো করে। ছেলেটা অনেক লম্বা, হালকা মোটাসোটা গড়ন, একদম মোটা না, তবে শরীরটা বেশ শক্তপোক্ত। আর অদ্ভুত ব্যাপার হলো, মেঘা হোটেল থেকে বের হলেই আশেপাশে কোথা থেকে যেন সে হাজির হয়ে যায়। প্রথম প্রথম মেঘা ব্যাপারটাকে কাকতালীয় ভেবেছিল, কিন্তু এখন আর তা মনে হচ্ছে না। প্রতিদিনের মতো আজও
ঠিক রাত 8টায় হোটেল থেকে বের হলো সে। বাইরে এসে রাস্তার পাশে দাঁড়িয়ে ট্যাক্সির জন্য অপেক্ষা করতে লাগলো। চারপাশে রাতের শহরের কোলাহল, গাড়ির হর্ন, দোকানের আলো আর মানুষের ভিড়ের মাঝে তার ভেতরে কেমন অস্বস্তি কাজ করছে। ঠিক তখনই হঠাৎ পিছন দিক থেকে একটা পুরুষ কণ্ঠ ভেসে এলো। এত রাতে কোথায়? রাস্তায় একা একটা মেয়ের দাঁড়িয়ে থাকা মোটেও ঠিক না। ছেলেটা ঠোঁটের কোণে হালকা হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। তারপর ধীরে ধীরে আবার বলল, তার উপর যথেষ্ট সুন্দরী তুমি, সাথে কেউ থাকলে বেশি ভালো হতো। কথাগুলো কানে যেতেই মেঘা বিরক্তি ভাব প্রকাশ করলো। ইচ্ছে ছিল লোকটার কথার উচিত জবাব দিবে সে, কিন্তু অচেনা কোনো লোকের সাথে কেন সে অতিরিক্ত কথা বলতে যাবে? সেজন্য চুপচাপ আবার ট্যাক্সির জন্য অপেক্ষা করতে লাগলো। ছেলেটি তখন বলল, আমি কিছু বললাম তোমাকে? মেঘা এবার আর চুপ করে রইল না, ঘুরে দাঁড়ালো ছেলেটির দিকে। আরে, এ তো সেই ছেলেটা যে তাকে সবসময় ফলো করে। ছেলেটি মুচকি হেসে ভ্রু তুলে আবার বলল, এত রাতে এভাবে ঘোরাঘুরি ঠিক না, যা দিনকাল পড়েছে। মেঘা ছেলেটির কথা শুনে বলল, আমি মেয়ে মানুষ দেখে কি রাতে বাইরে বের হতে পারবো না? না সুন্দরী বলে আমার বাড়ি থেকে বের হওয়া বারণ? ছেলেটি তখন হাসতে হাসতে বলল, তুমি কিন্তু অতটাও সুন্দরী না যতটা তুমি ভাবছো। আমি বলতে চাইছিলাম রাতের বেলা যে কোনো মেয়েকেই বখাটেরা সুন্দরী ভাবে। এজন্যই তো হিংস্র পশুর মতো তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। সেজন্য যেখানে সেখানে এভাবে একা দাঁড়িয়ে না থাকাই ভালো। মেঘার চোখে এবার স্পষ্ট বিরক্তি ফুটে উঠল। আমি কখন সুন্দরী বললাম নিজেকে? আপনি বললেন, সেটা শুনে আমি রিপিট করলাম মাত্র। আর আপনি কি সব উল্টাপাল্টা কথা বলছেন? ছেলেটি তখন একটু শক্ত গলায় বলল, শোনো মেয়ে, আমি কিন্তু তর্ক করার জন্য এখানে আসিনি। তোমাকে সাবধান করে দিচ্ছি, দিন দিন যে হারে ধর্ষণের মাত্রা বেড়ে চলেছে, নিজেদেরকেও তো একটু সাবধানে চলাফেরা করতে হবে। শুধু ধর্ষকের দোষ দিলে হবে না। মেঘা এবার রেগে গেল। আপনি কি শুরু করেছেন বলেন তো? আর কি সব আজে বাজে বকছেন? তাছাড়া আমি কি এখানে শখ করে দাঁড়িয়ে আছি? আমি এখানে জব করি, এজন্য আমাকে রেগুলার এই সময়েই বাসায় ফিরতে হয়। সেজন্য আপনার কথাগুলো মানতে পারছি না। আর আমি যদি এখানে দাঁড়িয়ে না থাকি তাহলে ট্যাক্সি পাবো কী করে? আর বাড়িতেই বা ফিরবো কিভাবে? ছেলেটি কিছুটা থমকে গেল। তারপর ভ্রু কুঁচকে তুলে বলল, তুমি জব করো? আমি তো ভেবেছিলাম তুমি একজন 9-10-এর স্টুডেন্ট। জানোই তো রাতের বেলা রাস্তাঘাটে চলাফেরা করা মেয়েদের জন্য কতটা অনিরাপদ। সেজন্যই হুঁশিয়ার করে দিচ্ছিলাম। মেঘা এবার একটু শান্ত গলায় বলল, ধন্যবাদ কথাগুলো বলার জন্য। আমি আসলে একজন ভার্সিটির স্টুডেন্ট, পাশাপাশি পার্ট টাইম জব করি। এই বলে সে আবার রাস্তার দিকে এগিয়ে গেল। কিন্তু এখনও পর্যন্ত একটা ট্যাক্সিও চোখে পড়ল না তার। ছেলেটি তখন বলল, পড়াশোনা বাদ দিয়ে পার্ট টাইম জব করার কি দরকার? এতে তো পড়াশোনার অনেক ক্ষতি হয়ে যাবে। মেঘা এবার সত্যিই বিরক্ত হয়ে গেল। ঘুরে দাঁড়িয়ে শক্ত গলায় বলল, কেন জব করি? কী কারণে জব করি? এগুলো আমার পার্সোনাল ব্যাপার। এগুলো নিয়ে কি এখন আপনাকে জবাবদিহি করতে হবে?
এই বলে সে একটু দূরে সরে গিয়ে দাঁড়ালো, কারণ তার ভীষণ বিরক্ত লাগছিল। এমনিতেই সারাদিন কাজের চাপ, ক্লান্তি, তার ওপর এই অচেনা ছেলের লাগাতার কথা বলা তার একদমই ভালো লাগছিল না। কিছুক্ষণ পর একটা ট্যাক্সি এসে দাঁড়ালো। মেঘা দ্রুত গিয়ে দরজা খুলে ভেতরে উঠে বসলো। পিছন থেকে ছেলেটি আবার এগিয়ে এসে ডাক দিল, এই, তুমি যাচ্ছ? আমার আরও কিছু জানার ছিল। আগেই যাও না। মেঘা একবারও পেছনে না তাকিয়ে ট্যাক্সিওয়ালাকে বলল, মামা যান তো তাড়াতাড়ি, আমার দেরি হয়ে যাচ্ছে। ট্যাক্সিওয়ালা আর দেরি করলো না, সাথে সাথে গাড়ি স্টার্ট দিল। বাড়ি ফিরেই মেঘা আগে ফ্রেশ হয়ে নিল, তারপর দ্রুত খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিল। কিন্তু বেশিক্ষণ সে বসে থাকতে পারল না, কারণ এখনও পর্যন্ত ক্লাসের পড়া সে রেডি করেনি। মেঘার একটা অভ্যাস, ক্লাসের পড়া শেষ না করে সে কখনোই ঘুমায় না। কিন্তু মেঘা পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেও বুঝতে পারেনি। সকালবেলা অ্যালার্মের শব্দে তার ঘুম ভাঙল। চমকে উঠে দ্রুত বিছানা ছাড়ল সে। কোনোভাবে রেডি হয়ে সকালে টিউশনি শেষ করেই ভার্সিটির দিকে রওনা দিল। আজ তাকে যেভাবেই হোক ভার্সিটিতে একটু আগেই পৌঁছাতে হবে। কোনোভাবেই ফার্স্ট পিরিয়ডে লেট করা যাবে না। কিন্তু হঠাৎই আকাশটা কালো হয়ে এলো। 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি পড়তে শুরু করলো। মেঘা বৃষ্টি দেখে দাঁড়ায়নি, আরও দ্রুত হাঁটতে লাগলো। ভার্সিটি খুব দূরে না, পৌঁছে যাবে এই ভরসায় এগিয়ে যাচ্ছিল সে। কিন্তু বৃষ্টি হঠাৎ করেই জোরে পড়ে গেল, আর পারল না মেঘা। ভিজে যাওয়ার ভয়ে পাশের একটা বাড়ির খোলা বারান্দায় দৌড়ে গিয়ে আশ্রয় নিল। সেখানে গিয়ে দেখে আরও কয়েকজন মানুষও বৃষ্টির কারণে সেখানে দাঁড়িয়ে আছে। মেঘা শুধু ঘড়ির দিকে তাকিয়ে রইল। ভেতরে মনটা খারাপ হয়ে গেল তার। এত চেষ্টা করেও আজ লেট হয়ে গেল। আর সবচেয়ে খারাপ লাগছে এই জন্য যে ব্যাগে ছাতা আনতেও সে ভুলে গেছে। সে চুপচাপ বারান্দার এক কোণে দাঁড়িয়ে বৃষ্টির দিকে তাকিয়ে রইল। হঠাৎ মেঘা দেখতে পেল তাদের ডিপার্টমেন্টের আকাশ গাড়ি নিয়ে ভার্সিটির দিকেই যাচ্ছে। কিছুটা দূরে এসে আকাশ হঠাৎ গাড়িটা একটু ধীর করল, জানালাটা নামিয়ে বাইরে তাকালো। মেঘা সেই দিকেই দাঁড়িয়েছিল। তাদের চোখাচোখি হলো এক মুহূর্তের জন্য। আকাশ তাকিয়ে রইল কয়েক সেকেন্ড, তারপর কোনো কথা না বলেই আবার জানালা বন্ধ করে গাড়িটা ভার্সিটির দিকে এগিয়ে নিল। মেঘা ঠোঁট চেপে মনে মনে বলল, কি অ্যাটিটিউড রে বাবা! বড়লোকরা আসলেই অহংকারী হয়। আরও বিরক্ত হয়ে সে নিজেই ভাবল, যত বড়লোকই হোক একটু হেল্প করার মতো মনও নেই। একই ডিপার্টমেন্টের স্টুডেন্ট হয়েও কিছু বলল না। অন্য কোনো ছেলে হলে তো গাড়িতে তুলে নিয়ে যেত। বৃষ্টি তখনও থামার নাম নেই। মেঘা একপাশে দাঁড়িয়ে রইল, ভেজা চুল গুটিয়ে। মনটা আরও খারাপ হয়ে তার শুধু একটা কথাই বারবার মনে হচ্ছিল, আজকেও সে ফার্স্ট পিরিয়ডের ফার্স্ট ক্লাসটা মিস করে ফেলল। ঠিক তখনই হঠাৎ মেঘার ডিপার্টমেন্টের আরেক ছেলে শ্রাবণ রেইনকোট পরা অবস্থায় হোন্ডা নিয়ে বারান্দার সামনে এসে থামল। বৃষ্টি তখনও ঝরঝর করে পড়ছে। শ্রাবণ হেলমেটটা একটু তুলে মেঘার দিকে তাকালো, তারপর বাইকটা পার্ক করে দ্রুত তার দিকে এগিয়ে এলো। মেঘাকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে সে একটু অবাক হয়ে বলল, এখানে দাঁড়িয়ে আছো যে, ভার্সিটিতে যাবে না? মেঘা মনে মনে ভাবল, এই ছেলে কি বৃষ্টি পড়া দেখছে না?
তাকে কি বৃষ্টির মধ্যে ভিজে যেতে বলছে? মেঘা কিছু বলার আগেই শ্রাবণ আবার বলল, তুমি চাইলে আমার হোন্ডায় বসতে পারো, এক্সট্রা রেইনকোটও আছে আমার কাছে। মেঘা শ্রাবণের কথা শুনে একটু অবাকই হলো, কারণ শ্রাবণের সাথে তার একদিনও ঠিকভাবে কথা হয়নি, অথচ আজ এই বৃষ্টির মধ্যে তাকে দাঁড়িয়ে থাকতে দেখে সে সরাসরি হেল্প অফার করছে। মুহূর্তের মধ্যে মেঘার ধারণা পাল্টে গেল। বড়লোক হলেই যে সবাই অহংকারী হয় তা কিন্তু নয়। শ্রাবণও বড়লোক ঘরেরই ছেলে, তবুও কি সুন্দর করে কথা বলছে তার সাথে। তার হুন্ডাই করে ভার্সিটিতে নিয়ে যেতে চাইছে, এমনকি রেইনকোট দেওয়ার কথাও বলছে। অথচ আকাশ হেল্প করা তো দূরের কথা, তার সামনে দিয়েই চলে গেল, একটি বার কিছু জিজ্ঞেসও করল না। মেঘাকে এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে শ্রাবণ আবার বলল, লেট হয়ে যাচ্ছে কিন্তু, যা ভাবার ক্লাসরুমে গিয়ে ভাইব। ক্লাসে পৌঁছাতে লেট হলে স্যার আজ আর ক্লাসরুমে ঢুকতে দেবেন না তোমাকে। মেঘা এবার দোটানায় পড়ে গেল, সে কিছুই বুঝতে পারছে না কি করবে এখন। একদিকে বৃষ্টি থামার কোনো নাম নেই, অন্যদিকে ফার্স্ট ক্লাসটা মিস হয়ে যাওয়ার ভয়, তার ওপর শ্রাবণের সাথে কখনো সেভাবে কথা পর্যন্ত হয়নি। তাহলে হঠাৎ তার হোন্ডাই করে যাওয়া কি ঠিক হবে? মেঘা অস্বস্তি নিয়ে চারপাশে তাকালো। বারান্দায় দাঁড়িয়ে থাকা কয়েকজন মানুষও মাঝে মাঝে তাদের দিকেই তাকাচ্ছে। এতে তার অস্বস্তিটা আরও বেড়ে গেল, কিন্তু আবার ঘড়ির দিকে তাকাতেই বুকটা ধক করে উঠল। আর কয়েক মিনিট দেরি হলেই আজও ক্লাস মিস হয়ে যাবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। গল্প প্রেমের আঁকিবুকি, লেখিকা মেহের নূর। ধন্যবাদ।